ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে। গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। সে জায়গায় আসবো তার আগে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গত বেশ কয়েকদিন ৮-১০ দিন হবে বিভিন্ন জায়গায় সীমান্তের বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। বিজিবি বিএসএফ মুখোমুখি হয়েছে, জনগণ কখনো কখনো বিজিবির সাথে গিয়ে দাঁড়িয়েছে। নট অনলি দ্যাট, দুই দেশ পরস্পরের দূতকে ডেকে এই সীমান্ত বিষয়ে সতর্ক করেছে, জবাবদিহিতা চেয়েছে। তার মানে ব্যাপারটা অফিসিয়ালিও চলে গেছে। বেড়া দিয়ে মূল সমস্যাটা তৈরি হয়েছিল ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে, মানে সীমান্তের সমস্যাটা। শূন্য রেখা থেকে ১৫০ গজ পর্যন্ত একটা ফাঁকা জায়গা থাকতে হয়, এই মাঝের জায়গাটায় কাঁটাতারের বেড়া দেওয়া যায় না। বাংলাদেশ পক্ষ অভিযোগ করেছে ভারত শূন্য রেখা থেকে ১৫০ গজের মাঝের যে জায়গা সেখানে বেড়া দিচ্ছিল, ফলে বিজিবি বাধা দিয়েছে এবং এই বিজিবির বাধার কারণেই কোনো কোনো জায়গায় ভারত বেড়া নির্মাণ করতে পারেনি এবং এই নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ে আবার কোনো কোনো জায়গায় তারা সেটা করে উঠতে পারেনি। ফলে একটা উত্তেজনা আসলে চলছিল এবং একটা প্রভোক করার টেন্ডেন্সি আছে ভারতের দিক থেকে। আবার উল্টো ভারতের মিডিয়া যদি আমরা দেখি, ভারতের বেশ কয়েকটা জায়গা যেখানে নিয়মিত বাংলাদেশ সম্পর্কে কথা বলা হয় সেখানে বাংলাদেশ প্রভোগ করছে এই ধরনের আলাপ তোলার চেষ্টা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ঘটনা ঘটার আগে আমার মনে হয় একটা জিনিস, দহগ্রামে যা হয়েছে সেটা একটু যদি দেখি সেটা আমাদেরকে সাহায্য করবে। ওখানেও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে আমরা জানি এই ছিটমহলটা মূলত ভারতের ভূখণ্ডে অবস্থিত। ৩ বিঘা করিডোর দিয়ে ওখানকার জনগণ বাংলাদেশে চলাচল করে। এক চুক্তির বলে এটা এখন মানে পুরো সময় খোলা থাকার কথা আছে, কিন্তু নানা রকম সংকট তৈরি করা হয়েছে। ওখানেও কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে এবং সেই বেড়া দিয়ে নানান রকম সংকট তৈরি করা হয়েছে। ওখানে ৩ বিঘা দিয়ে বাস যেতে দেওয়া হচ্ছে না, ট্রাকে পণ্য পরিবহন করতে দেওয়া হচ্ছে না, চরম সংকট আছে। এবং এখানে একজনের একটা মন্তব্য আছে, সেই মন্তব্য যদি পড়ি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আমি আসবো যে ভারত কেন আসলে এই কাজটা করতে চাচ্ছে, এই মন্তব্যে ইটস ভেরি ক্লিয়ার। আমরা ওই মন্তব্যে আসার আগে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার কথা বলি। এটা খুব বড় ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে দুই দেশের জনগণ এবার মুখোমুখি হয়ে গেছে এবং ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের নিশ্চিত হতে হবে যে কোনো সংকটে আসলে জনগণকে সামনে আনবো কিনা। আমরা জানি এর আগের বার যখন সীমান্তে সংঘর্ষ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তখন জনগণ বিজিবির পাশে দাঁড়িয়েছে এসে, এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাকে অভিনন্দন জানিয়েছেন। এটা এই সাহসিকতা নিশ্চিতভাবেই একটা অভিনন্দন জানানোর ব্যাপার। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসে, আমাদের একটা প্রফেশনাল বাহিনী আছে যাদেরকে আমরা রিলাই করতে চাই যে ভারতের যে কোনো রকম হুমকি বা যে কোনো রকম তার দিক থেকে প্রভোকেশনের মুখে আমাদের বাহিনী যথেষ্ট ভালো পারফর্ম করবে, তাহলে আমাদের জনগণ সেখানে গিয়ে কেন দাঁড়াবে, এই প্রশ্ন আসতে পারে। এবং এই ধরনের ঘটনা যেখানে যে কোনো মুহূর্তে গোলাগুলি হয়ে যাওয়ার পরিস্থিতি থাকে সেখানে জনগণের দাঁড়ানোটা হয়তো বা ঠিক হচ্ছে না এভাবে আমরা বলতেই পারি। গতকাল চাঁপাইনবাবগঞ্জে এবার পাল্টা হলো। আমরা ধারণা করতে পারি যে ভারত এটা কৌশল করেই করেছে। এবার যেহেতু অনেক মানুষের বিরুদ্ধে বিএসএফ দাঁড়িয়ে গেলে প্রকাশ্য দিবালোকে গুলি করলো, মানুষ হত্যা করলো, এটা টাফ, তারা তখন ভারতের জনগণ এবার এই সংঘাতে লিপ্ত হয়েছে। প্রাথমিকভাবে ভারতের মানে নানান রকম এই ধরনের ঘটনায় নানান রকম পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া যায়। বাংলাদেশিরা ঘাস কাটতে গিয়েছিল, ঘাস কাটতে গিয়ে ওখানে ভারতীয়দের গম ক্ষেত আছে, সেই গম ক্ষেতের গম কেটে ফেলেছে বলে অভিযোগ। তারপর তারা বেশ দলে দলে এসে এবং কাঁটাতারের বেড়ার যে গেট আছে সেই গেটটা বিএসএফ খুলে দিয়েছে, এরকম তথ্য আমি বিবিসি বাংলায় পেলাম। সেই গেট দিয়ে তারা এসে তারা বাংলাদেশিদের আম গাছ, উল্টো পাশেই আম বাগান ছিল, আম গাছ কেটে ফেলেছে, ডালপালা কেটেছে। মানে এক অর্থে এগুলো খুব বড় ঘটনা না, মানে গমের ক্ষেতের কিছু গম ঘাস মনে করে কেটে ফেললো, আবার এদিকে সে আম গাছ কাটলো। এরপর পরস্পরের বিরুদ্ধে শত শত মানুষ ঢিল ইটপাটকেল মারা শুরু করলো। এতে বাংলাদেশিদের অন্তত ৫ জন আহত হয়েছে। নট অনলি দ্যাট, এক ধরনের হাতে তৈরি বোমা মারা হয়েছে। বিএসএফ টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, যেগুলো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, হুইচ শুড বি রাইট। তো তার মানে নিয়ম বহির্ভূত কাজ করেছে এবং সংঘাতটা এই পর্যায়ে চলে গেছে। পরস্পর বিরোধী মন্তব্য আছে, বাংলাদেশ পক্ষ এটা কোনোভাবেই স্বীকার করছে না। বাংলাদেশের জনগণ যারা ওখানে ছিলেন তারা দাবি করেছেন
যে ভারত থেকে তারা সরাসরি নিজেরাই এসে কোনো রকম কোনো উস্কানি ছাড়াই এই কাজটা করেছে। ঘটনা যেটাই ঘটুক না কেন, এখানে খুব তীব্র সমস্যা দেখছি আমরা। জনগণ এবার ইনভলভড হয়ে পড়ছে এবং একই জায়গায় চাঁপাইনবাবগঞ্জে যেই স্পেসিফিক জায়গায় গতকাল এত সংঘর্ষের ঘটনা ঘটলো, তার 150-200 গজ দূরেই কিন্তু এর আগে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মানে সংঘাতের পরিস্থিতিটা কমছে তো নাই, এটা বরং বাড়ছে। কি হতে পারে? ভারতের দিক থেকে সরকারকে নানাভাবে স্ট্রেসড করার চেষ্টা হচ্ছে। দহগ্রামের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এটা দেখলাম যে এখানে শূন্য রেখায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন। এই ধরনের একটা বেড়া দেওয়ার শেখ হাসিনার একটা চুক্তি করেছিলেন তাদের সাথে। সুতরাং টেকনিক্যালি তারা কাজটা আইনগতভাবেই করতে পারে, যেহেতু এই চুক্তি করেছেন। মানে খেয়াল করি আমরা যে ভারতের পারপাস তার মতো করে মেটানোর জন্য শেখ হাসিনা সবসময় এক পায়ে দাঁড়ানো ছিলেন, এটা আমরা ভালো মতো জানি। কিন্তু কেন এটা করছে, এটা ওই যে বলেছিলাম, দহগ্রামের ছিটমহলে যে ঘটনা ঘটেছেন, একজনের মন্তব্য একটু পড়ি। উনি বলছেন, আমি একটু পড়ি এই জায়গা থেকে, দহগ্রামের সরকার পাড়ায় সীমান্তের পর বাংলাদেশের প্রথম বাড়িটি ফজলুল ইসলামের। সীমান্ত এলাকায় বসবাসের অভিজ্ঞতা থেকে বলেন, 5ই আগস্টে সরকারের পতনের পর থেকে পরিস্থিতির নানা কারণে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তার বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, বুধবার তার কাটায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। ফজলুল ইসলাম বিবিসিকে বলেন, বাংলাদেশ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে যে পরিবর্তন, তার প্রভাব পড়েছে সীমান্তবর্তী দহগ্রামের মানুষের জীবনযাত্রায়। উনি ওনার বক্তব্য পড়ছি, যখন থেকে মনে করেন সরকার পালায় গেল, তখন থেকে আমরা খুব কষ্টতে আছি। সমস্যা মনে করেন বেড়া কাটা যে দিল, এটা একটা আতঙ্ক। শান্তিভাবে মনে করে 3 বিঘা করিডোর দিয়ে হাট বাজার করতে পারতেছি না। এই বেড়া কাটা দেওয়ার আগে মহিলা মানুষ ভাত নিয়ে যাইতেছে মাঠে, আমরা কাজ করতেছি, ওরা দিতেছে পিটা। তার মানে আমরা খেয়াল করি খুব স্পষ্টভাবেই, এবং যেটা আমরা সবসময় বলতে চাই, সরকার পালায় গেল। শেখ হাসিনা পতনের চাইতে জরুরি কথা, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেটা আমরা বলতেই থাকবো, বলে মানুষের স্মৃতিতে এটাকে জীবন্ত রাখবো। যাই হোক, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সংকট বাড়ছে। ইনফ্যাক্ট এই রিপোর্টের বিস্তারিত জায়গায় একই ধরনের কথা এখানে উল্লেখ করা আছে। সুতরাং শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে এই সীমান্তে উত্তেজনার খুব স্পষ্ট যোগাযোগ আছে, এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই। এখনও সীমান্তে ভারত মাঝে মাঝেই কিছু মানুষকে হত্যা করছে, আমাদের সরকার সেটার কঠোর প্রতিবাদ করছে, কিন্তু তারপরও তারা সেটা করছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা ধরেই নিতে পারি যে সরকারকে তারা নানাভাবে প্রভোগ করতে চাইছে। কিন্তু ওই যে বললাম, ভারত আবার উল্টো দাবি করছে। আমি সেই বিখ্যাত বা কুখ্যাত, বা আমরা মাঝে মাঝে কথ্য ভাষায় সবকিছুকে ঐতিহাসিক বলি না, ঐতিহাসিক পালকি শর্মা যথারীতি সীমান্ত সম্পর্কে তার টেক আছে ফার্স্ট পোস্টে। সেখানে তিনি মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই দায়িত্ব দেওয়াটাকেও একটা প্রভোগ বলে দাবি করছেন, যে তিনি বিজিবির, তখন এটা বিডিআর ছিল, বিডিআরের চিফ ছিলেন, এবং পরবর্তীতে যে বিডিআর ম্যাসাকার সেটার তদন্ত কমিটিতে ছিলেন। এগুলো প্রত্যেকটা তার অযোগ্যতা হিসেবে এখানে সে সামনে আনার চেষ্টা করছে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইন্টারনাল, আবার সেই মানে তাদের ভাগ রচনার মতো মাইনরিটির উপরে টর্চার ইত্যাদি নিয়ে তাকে আবার এক হাত নেওয়ার চেষ্টা করলেন। এগুলো করে টোরে কিন্তু বাংলাদেশ প্রভোগ করছে, বলা হচ্ছে যে ভারত সে আইনি পথে কাজ করছে, কিন্তু বাংলাদেশ এগুলোতে বাধা দিচ্ছে। এই যে সে তার কাঁটাতারের বেড়া তৈরি করছে, এগুলো প্রত্যেকটা বেআইনি কিছু করছে না, বাংলাদেশের বিএসএফ বিজিবি বরং বাধা দিয়ে প্রভোগ করছে। এবং হুমকি টুমকি তো আছেই যে বাংলাদেশ ভারতের মতো এটার সাথে করে কি করতে পারবে না পারবে। যে কথাটা বলতে চাইছিলাম, আসলে সীমান্ত সংঘাতটা এখন বিপজ্জনক দিকে যাচ্ছে। বিশেষ করে জনগণের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি হয়, এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। কারণ হলো আমাদের জনগণ, বিজিবি বিএসএফ অসীম সংখ্যক ওখানে থাকতে পারে না একটা বর্ডারের কাছাকাছি বসবাস করা মানুষের মধ্যে, এবং এটা চাইলেও সম্ভব না যে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে রাখা। হয়তো এখন সংকট আছে বলে উভয় পাশে বিডিআর, বিজিবি এবং বিএসএফ উভয়ের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু এই সংখ্যা একইভাবে রেখে দেওয়া যাবে না। কিন্তু জনগণ যদি এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে, এই যে স্মৃতি আছে এটা ক্রমাগত বাড়তে থাকবে, তখন এইগুলো এক সীমান্তে না, এই একই ধরনের ঘটনা আরও অন্যান্য সীমান্তে ছড়িয়ে পড়তে পারে। এটা তখন আর শুধু বিজিবি বিএসএফ উত্তেজনা না, জনগণের সাথে জনগণের উত্তেজনা, মারামারি খুনাখুনি হতে পারে। এবং এই বাহানায়
এই বাহানায় বিএসএফ তার মতো করে গতকাল যেমন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, এই বাহানায় সে গুলি করে মানুষ হত্যা করতে পারে। এটা আরেকটা উত্তেজনা বা উস্কানি তৈরির চেষ্টা খুব সহজভাবে সম্ভব, শুধু সরকারকে বিব্রত এবং বিরক্ত করার জন্য। এটা একেবারেই অসম্ভব কিছু না। আমি মনে করি আমাদের সীমান্তে যে জনগণ আছে, এটা নিশ্চিতভাবেই একটা চমৎকার বীরত্বের প্রদর্শনী, দেশপ্রেমের প্রদর্শনী, যে আমাদের জনগণ একটা সংঘাতের সময় আমাদের সীমান্তরক্ষীদের সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু সীমান্তরক্ষীদের আসলে উচিত হবে না তাদেরকে সেখানে রাখা, কারণ তাদের সিকিউরিটিরও প্রশ্ন। যদি গুলি শুরু হয় তাহলে নিরস্ত্র মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হবে, আনট্রেইনড মানুষগুলো, তারা কোনোভাবে ট্রেইন নন। গুলি শুরু হলেও ইনস্ট্যান্টলি কী করতে হয় না হয় সেটা আমাদের সোলজাররা যারা আছেন বিজিবির, তারা সেটা ট্রেইনড। আর একই সাথে জনগণকে সাথে রেখে এটা ফেস করার একটা ভালো দিক যেমন আছে, যে আমার জনগণ আমার সাথে আছে, আমার মনোবল সেটা বুস্ট আপ করে। কিন্তু পাল্টা ভারতের দিক থেকে এখন যা হলো, এটা আরও একটা বড় বিপদের ইন্ডিকেশন তৈরি হয়েছে বলে মনে হয়। বিজিবির উচিত হবে সীমান্ত এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ তো বটেই, যে কোনো সংঘাতের পরিস্থিতিতে জনগণকে অন্তত যাতে বিজিবির সাথে ওখানে একটা ফোর্স হিসেবে সে তাকে ভিজিবল না করে, সেটা ভালো হবে বলে আমার এখন বিদ্যমান প্রেক্ষাপটে যা যা ঘটলো। এর আগে যখন জনগণ দাঁড়িয়েছে, সেটাকে আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো লেগেছে। আমি সেটা বলেছি যে ভারতের প্রতি মানুষের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য মানুষ এতটাই আবেগ আপ্লুত যে সে তার মৃত্যু হতে পারে এরকম একটা ঝুঁকির মধ্যেও অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে যায়। অবশ্য অস্ত্র ছিল না, মানে হাতে কাস্তে ছিল, এটাকে পালকি শর্মা তার টেইকে আলাদা করে দেখাচ্ছে, বাংলাদেশিরা বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়েছে, এসবও দেখাচ্ছে। যাই হোক, সো এভাবে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে, এবং সীমান্ত বিপজ্জনক করে তুলতে চাইছে ভারত, সংঘাতপূর্ণ করে তুলতে চাইছে ভারত, যাতে ওই যে আমরা কথা বলি না, পানি ঘোলা করে ফেলার চেষ্টা করছে, যাতে তারা মাছ শিকার